আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। এসএসসি 25 ব্যাচ। আজকে আমরা বেসিক্যালি এসএসসি 24 ব্যাচে যশোর বোর্ডে কেমিস্ট্রিতে যে সকল কোশ্চেন এসেছিল এমসিকিউতে সেগুলো আজকে আমরা সলভ করব। তাহলে চলো আমরা ক্লাসে সলভ করে আসি। তো দেখতে পাচ্ছ যে যশোর বোর্ড 2024 সালে এমসিকিউ গুলা আমাদের কেন সলভ করা লাগবে। বেসিক্যালি তুমি এতে করে আইডিয়া পেয়ে যাবা যে এই বোর্ডে কি কি কোশ্চেন সলভ হয়েছে। এর আগে আমরা ঢাকা বোর্ড নিয়ে আলোচনা করছি, আজকে আমরা যশোর বোর্ডের কোশ্চেন অ্যানালাইসিস করতেছি, পরবর্তীতে অন্য আরেকটি বোর্ড নিয়ে অ্যানালাইসিস করব। তাহলে চলো আমরা দেখে আসি কি কি টাইপের কোশ্চেন আসছে। তো শুরুতে যে কোশ্চেনটা আসছে যে আমার হচ্ছে মোলের ধারণা ও রাসায়নিক গণনা, এই অধ্যায় থেকে কোশ্চেন আসছে। 750 মিলিলিটার 0.1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণে কত গ্রাম ধ্রুব রয়েছে। তাহলে কি কি ইনফরমেশন দেয়া আছে আগে আমরা তুলি। যে ভি এর মানটা দেয়া আছে, অর্থাৎ আয়তনের মান দেয়া আছে কত, 750 মিলিলিটার। তাহলে এটাকে কিসে কনভার্ট করবো, এটাকে হচ্ছে লিটারে কনভার্ট করবো, তাহলে এটা হবে 0.75 লিটার, তাই না? আর এখানে হচ্ছে ঘনমাত্রা দেয়া আছে এস এর মান দেয়া আছে 0.1 মোলার। বের করতে হবে কি কত গ্রাম দ্রব, গ্রামে প্রকাশিত দ্রব, তার মানে ডাব্লিউটা বের করতে হবে। কি বের করতে হবে, ডাব্লিউ। তাহলে আমরা কোন সূত্রটা ইউজ করব, আমরা মূলের ধারণা ও রাসায়নিক গণনা অধ্যায়ে আমরা সূত্র পড়েছিলাম যে ডাব্লিউ বাই এম ইকুয়াল টু এস বি, যেখানে বিটা কি ছিল লিটারে, আমরা লিটারেই কনভার্ট করেছি। তাহলে ডাব্লিউটা যদি বের করি, ডাব্লিউ ইকুয়াল টু হবে এস ভি এম, যেখানে এস এর মান কত, এস এর মান 0.1, তারপরে হচ্ছে ভি এর মান কত, ভি এর মান হচ্ছে 0.75, এবং আণবিক ভর এমটা কার কথা বলছে এখানে, সোডিয়াম কার্বনেট। তাহলে এম অফ সোডিয়াম কার্বনেট, দেখি তার আণবিক ভরটা কত আসে। তাহলে আমি এখানে দেখি কত আসে। সোডিয়াম হচ্ছে 23 দুগুণে 46, কার্বন হচ্ছে 12, অক্সিজেন হচ্ছে 16 3 48। তাহলে এটা কত আসবে, এটা আসবে 106। তাহলে ইনটু আমি 106 করে দেই, তাহলে আমার যেটা আসবে ওইটা হচ্ছে ডাব্লিউর মান। তাহলে দেখি আমরা কত আসে ডাব্লিউর মানটা। তাহলে 0.1 ইন্টু 0.75 ইন্টু 106, তাহলে এটার আনসার আসে 7.95। এটা কত আসে, 7.95 গ্রাম। তাহলে এই যে 7.95, এটাই হচ্ছে ভাই আমার আনসার। ওকে, এটা হচ্ছে বেসিক্যালি কি আমার আনসার। পরবর্তী কোশ্চেন দিতে চাই, কোনটি মৃৎক্ষার ধাতু। মৃৎক্ষার ধাতু কোনটা, গ্রুপ 2 এর মৌলগুলা, তাই না? এই যে যেমন আমরা পড়ছিলাম বিরিয়ানি, মোগলাই, কাবাব, ছড়িয়ে, বাটিতে রাখো, 2 নম্বর গ্রুপের সকল মৌলগুলোকে আমরা বলি মৃৎক্ষার ধাতু। তাহলে এখানে হবে আনসার ক্যালসিয়াম। পরবর্তী কোশ্চেনটা, অ্যানালারে সর্বোচ্চ কত ভাগ ভেজাল থাকে। তার আগে জানতে হবে অ্যানালরটা কি। 99% বিশুদ্ধ পদার্থকে অ্যানালার বলি। তাহলে 99% যদি বিশুদ্ধ হয় তাহলে 1% কি হবে, ভেজাল। তাহলে 1 ভাগ, এটাই হবে আমার আনসার। অ্যামোনিয়াম ক্লোরাইড, এখানে একটা বিক্রিয়া দেয়া আছে, অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করছে, এখানে NaCl উৎপন্ন হয়েছে, এখানে পানি উৎপন্ন হয়েছে, আর X উৎপন্ন হয়েছে। এখানে X গ্যাসটা কি সেটা আইডেন্টিফাই করতে হবে। যদি এটা আইডেন্টিফাই করা খুব সহজ, দেখো এখানে বেসিক্যালি তোমার সোডিয়ামটা ক্লোরিনের সাথে যখন গেছে, এই যে এটা, তখন উৎপন্ন হয়েছে কি NaCl, আর এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়েছে। এই হাইড্রোজেনটা ওই OH মাইনাসের সাথে বিক্রিয়া করে পানি তৈরি করছে। তাহলে এইখান থেকে এই যে দেখো অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে একটা হাইড্রোজেন বের হয়েছে, তাহলে NH3Cl, আর ক্লোরিনটা যে Cl, NH3Cl এর ক্লোরিনটা সোডিয়ামের সাথে চলে গেছে, তাহলে NaCl, তাহলে অবশিষ্ট কি থাকে NH3, আর তাহলে X টা কি হবে NH3, অ্যামোনিয়া গ্যাস। তাহলে এটাই হচ্ছে আমার আনসার, রাইট? এটাই হচ্ছে আমার আনসার। পরবর্তী, লোহা নিষ্কাশনে ব্যবহৃত চুল্লিটির নাম কি, আমরা সবাই পড়ছি, এটা হচ্ছে বাত্তা চুল্লি, তাই না? এটা হচ্ছে বাত্তা চুল্লি। বেকিং পাউডারে কোন অ্যাসিড থাকে, এটা হচ্ছে টার্টারিক অ্যাসিড। অধ্যায় 12 নম্বরের অধ্যায় 12 আমাদের জীবনের রসায়নে তোমরা পড়ছো যে বেকিং পাউডারের মূল উপাদান তো আমরা জানি যে সোডিয়াম বাইকার্বনেট বা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, এর সাথে টার্টারিক অ্যাসিড কি থাকে, মিশ্রিত থাকে। কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ, ঊর্ধ্বপাতিত কোনটা হবে, এখানে আয়োডিন হবে, তাই না? এটাকে আমি কঠিন অবস্থায় তাপ দিলে সেটা ডিরেক্ট গ্যাসে কনভার্ট হয়। অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ার চতুর্থ ধাপ কোনটা, এটা হচ্ছে পরীক্ষণ। প্রথম ধাপ কি ছিল, বিষয়বস্তু নির্ধারণ, এটা হচ্ছে প্রথম ধাপ। দ্বিতীয়টা কি, দ্বিতীয়টা হচ্ছে জ্ঞান অর্জন, যে বিষয়টা নিয়ে তুমি রিসার্চ করবা এটা সম্পর্কে জ্ঞান। তৃতীয়টা হচ্ছে তোমার প্রণালী লাগবে, প্রণালীটা এখানে দেয়া নাই, 3 নম্বরটা ছিল প্রণালী, 4 নম্বরটাই ছিল বেসিক্যালি কি, পরীক্ষণ, আর 5 নম্বরটা কি, তথ্য সংগ্রহ, আর 6 নম্বরটা হচ্ছে কি, ফলাফল অর্জন। এটা হচ্ছে 6 নম্বর প্রক্রিয়া ছিল। তাহলে 4 নম্বর প্রক্রিয়াটা কি, পরীক্ষণ। রসায়নের সাথে সম্পর্ক আছে কার, ফিজিক্সেরও রিলেশন আছে, জীববিজ্ঞান বায়োলজিরও রিলেশন আছে, ইভেন হায়ার ম্যাথেরও কি রিলেশন আছে, অর্থাৎ ম্যাথের রিলেশন আছে, তিনটারই। নিচের কোনটির ব্যাপন সময় বেশি, ব্যাপন সময় বেশি মানে কি, মানে হচ্ছে কোনটা ব্যাপিত হতে বেশি সময় লাগে, অর্থাৎ যার আণবিক ভর বেশি তারই ব্যাপিত হতে বেশি সময় লাগবে। তোমাকে খুঁজতে হবে কার
আণবিক ভর কি বেশি। তাহলে এখানে আমি দেখি কোনটার আণবিক ভর বেশি। অ্যামোনিয়ার হচ্ছে 14 3 17, কার্বন 44, সালফার কত, সালফার হচ্ছে 32, আর অক্সিজেন দুইটা 32, টোটাল 64, আর ক্লোরিন কত এখানে 71। তাহলে আনসার হবে এখানে ক্লোরিন। বোর পরমাণু মডেল কত সালে দেওয়া হয়েছিল? এটা হচ্ছে 1913 সালে, আর 1911 সালে দেওয়া হয়েছিল কি রাদারফোর্ড। বোর পরমাণু মডেল অনুসারে কোন বর্ণালী ব্যাখ্যা করা যায়? বেসিক্যালি বোর পরমাণু মডেল অনুসারে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু তোমার কি ব্যাখ্যা করা যায়। তাহলে এক ইলেকট্রন বিশিষ্ট কোথায় আছে সেটা দেখতে হবে। এক ইলেকট্রন, একটা ইলেকট্রন। হিলিয়ামে কয়টা ইলেকট্রন? দুইটা, তাহলে এটা হবে না। হিলিয়াম প্লাস এটাতে হচ্ছে একটা ইলেকট্রন, তাহলে এটাই হবে আমার আনসার, কারণ হিলিয়ামে দুইটা থাকে। হিলিয়ামে থাকে কয়টা? দুইটা। তাহলে একটা যদি ছেড়ে দেয় তাহলে কি হবে? হিলিয়াম প্লাস। তার মানে কি এখানে একটা ইলেকট্রন আছে, তাহলে এই এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর জন্য কি বোর পরমাণু বর্ণালী ব্যাখ্যা করা যায়। তাহলে এটাই হবে আমার আনসার। কোন মৌলের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মে ব্যতিক্রম? এটা হচ্ছে কি ক্রোমিয়াম। আমরা পড়ছি ক্রোমিয়াম, কপার, সিলভার, মলিবডেনাম, এগুলো সব ব্যতিক্রম। মুদ্রা ধাতু, মুদ্রা ধাতু কোনটা? এই যে কপার, তামা। মুদ্রা ধাতু কি ছিল? কি কি ছিল? কপার, তামা, সিলভার, রূপা, আর অরাম বা গোল্ড অর্থাৎ স্বর্ণ। কোন মৌলের একটি পরমাণুর ভর দেয়া হচ্ছে এত গ্রাম, তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর কত সেটা বের করতে হবে। তাহলে চলো আমরা বের করি। আমরা জানি আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্র। আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়ালটা কি ছিল বলতো? মৌলের একটি পরমাণুর ভর, যেটা কোশ্চেন দেয়া আছে যে মৌলের একটি পরমাণুর ভর, সেটা কত? 3.16 ইন্টু 10⁻⁻23, এবং ডিভাইডেড করব কার্বন 12 আইসোটোপের 12/1 অংশের যে ভর, ওটা কত? 1.66 ইন্টু 10⁻⁻24। তাহলে দেখি আমরা কত আছে আনসার। আমরা ভাগ করলে আনসারটা পেয়ে যাব। এটার আনসার আছে 19। তাহলে 19 কোথায় আছে? এই যে এখানে। তাহলে এটার আনসার হবে হচ্ছে 19। ওকে, পরবর্তী কোশ্চেন, এ এবং এম কোন ধরনের বন্ধন গঠিত হয়? এখানে ফাইন্ড আউট করতে হবে না যে এটা কি আর এমটা কি। এখানে লিথিয়াম আছে, লিথিয়ামের নিচে কি? লিথিয়াম খাদ ধাতু, লিথিয়ামের নিচে থাকে কে? সোডিয়াম। তাহলে এটা হচ্ছে সোডিয়াম, তাহলে এটা হচ্ছে সোডিয়াম। বিটা কি? সরি বিটা না, এমটা কি? এমটা কোথায়? যে আর্গনের সাথে এম, আর্গন 18, আর্গনের সাথে কি আছে? ক্লোরিন, তাহলে এটা হচ্ছে ক্লোরিন, এটা হচ্ছে ক্লোরিন। তাহলে সোডিয়াম এবং ক্লোরিন কোন ধরনের বন্ধন গঠিত হবে? এটা হচ্ছে আয়নিক বন্ধন, কারণ সোডিয়াম একটা ধাতু, ক্লোরিন একটাও ধাতু, তাহলে আয়নিক বন্ধন গঠিত হবে। বি ও এম, আচ্ছা বিটা কি? এলটা ছিল হচ্ছে লিথিয়াম, এর নিচে সোডিয়াম, তাহলে বিটা হবে ম্যাগনেসিয়াম, এটা হবে কি? ম্যাগনেসিয়াম। আর এমটা তো আমরা দেখলাম ক্লোরিন, তাহলে এটা হবে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এখন বলছে গঠিত যৌগটা, এখানে তো আর ম্যাগনেসিয়াম ক্লোরাইড দেয়া নেই, রাইট? এখানে দেয়া আছে BM2, B2M, তাহলে বি হচ্ছে ম্যাগনেসিয়াম, তাহলে এই যে ম্যাগনেসিয়াম বসাও। এম হচ্ছে ক্লোরিন, তাহলে ক্লোরিন বসাও। আর এখানে ক্লোরিন কয়টা? দুইটা, তাহলে BM2, এই যে। তাহলে MgCl2টা হচ্ছে BM2, তাহলে এই যে BM2টা হচ্ছে আমার এখানে ভাইয়া আনসার। পরবর্তী কোশ্চেনটা বলছে যে জি অম্লীয় অক্সাইড গঠন করে, মানে এখানে দেখতে হবে এই তিনটার মধ্যে কয়টা সঠিক। এই তিনটা আছে এখানে, আচ্ছা জি অম্লীয় অক্সাইড গঠন করে, জিটা কি দেখতে হবে। এই যে জিটা হচ্ছে যে FG, এটা হচ্ছে জি, তাই না? আচ্ছা, তাহলে তোমার হচ্ছে এই যে জিটা কি? আর্গন, সাথে আছে ক্লোরিন, তার সাথে আছে সালফার। তাহলে সালফার অম্লীয় অক্সাইড গঠন করে, হ্যাঁ। সালফার হচ্ছে বেসিক্যালি ভাইয়া অক্সিজেনের সাথে মিলে সালফার ডাইঅক্সাইড গঠন করে। এটা অম্লীয় অক্সাইড কেমনে বুঝবো? এর সাথে পানির বিক্রিয়া করো, তাহলে তোমাকে একটা অ্যাসিড দিবে যেটার নাম সালফিউরাস অ্যাসিড, H2SO3। তাহলে কি এটা একটা অ্যাসিড গঠন করছে না? তাই এটা একটা অম্লীয় অক্সাইড। তাহলে জিটা অর্থাৎ সালফারটা তোমার কি অম্লীয় অক্সাইড গঠন করে, যেটা পরবর্তীতে পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড দিচ্ছে। অম্লীয় অক্সাইড কাকে বলি? যে অক্সাইড গুলো পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড দেয়। তাহলে সে হচ্ছে একটা অম্লীয় অক্সাইড, আর সে হচ্ছে সালফার থেকে আসছে, তাহলে জিটা সঠিক। FM5 অষ্টক নিয়মে মেনে গঠিত হয়। FM5, এফটা কই? এফটা হচ্ছে সালফারের সাথে, অর্থাৎ ফসফরাস। আর এটা এমটা হচ্ছে ক্লোরিন, তাহলে PCl5 এর কথা বলছে। PCl5 এ জীবনও অষ্টক নিয়ম পূর্ণ করে না, আমরা জানি। PCl3টা অষ্টক নিয়ম পূর্ণ করে। আর PCl5 এ ফসফরাস কেন্দ্রীয় পরমাণু এর শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে বলো? শেষ কক্ষপথে টোটাল তোমার হচ্ছে 5 দোকানে 10টা ইলেকট্রন থাকে। কয়টা থাকে? 5 দোকানে 10টা। তার মানে তার অষ্টক নিয়ম পূর্ণ হয় নাই, উল্টা তার কি হয়েছে? অষ্টক সম্প্রসারণ হয়েছে। অষ্টক সম্প্রসারণ, অষ্টক সম্প্রসারণ।
তাহলে যেহেতু তার অষ্টক সম্প্রসারণ হয়েছে, তাহলে বলতেই পারতেছি ভাইয়া কি বলতো, বলতেই পারতেছি যে সে অষ্টক নিয়ম পূর্ণ করে না। আর বিজি আয়নিক যৌগ, বিটা কি, বিটা হচ্ছে ম্যাগনেসিয়াম, আর জিটা কি ছিল, জিটা ছিল সালফার। তাহলে ম্যাগনেসিয়াম আর সালফার মিলে তৈরি করে ম্যাগনেসিয়াম সালফাইড, যেখানে ম্যাগনেসিয়াম ধাতু, সালফার অধাতু, ধাতু আর অধাতুর মধ্যে আয়নিক বন্ধন গঠিত হয়, তাহলে মানে তারা আয়নিক যৌগ গঠন করে। তাহলে 1 আর 3 হবে আনসার, 1 আর 3 হবে আমার ভাইয়া আনসার। অ্যালুমিনিয়াম নাইট্রেটের একটি অণুতে কয়টি পরমাণু থাকে? অ্যালুমিনিয়াম নাইট্রেট, অ্যালুমিনিয়াম নাইট্রেটটা হচ্ছে Al, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম, তারপর নাইট্রেট দাও। এখন তোমাকে যৌগটা বানানো শিখাই। অ্যালুমিনিয়াম হচ্ছে যোজনী কত 3, নাইট্রেটের যোজনী কত 1। কিভাবে? কারণ নাইট্রেটের চার্জ হচ্ছে এই যে মাইনাস। তো আমরা যখন যোজনী কাউন্ট করি তখন দেখি কোন একটা, এটা কি একটা যৌগমূলক, যৌগমূলকের যোজনী কেমনে বের করে? যৌগমূলকের চার্জ নাম্বারটাই তার যোজনী, তার চার্জ নাম্বার কত -1, এই 1টাই হচ্ছে তার যোজনী। তাহলে অ্যালুমিনিয়ামের যোজনী আমরা জানি 3, এটা চলে যাবে নাইট্রেটের কাছে এই যে, আর নাইট্রেটের যোজনী 1, এটা চলে যাবে অ্যালুমিনিয়ামের কাছে, এই যে 1, 1 দিলে না না দিলে একই কথা। তাহলে এটা আলটিমেটলি অ্যালুমিনিয়াম নাইট্রেট, একজনের যোজনী আরেকজনের কাছে চলে যায়। তাহলে এখানে দেখতে হবে কয়টা কি আছে, পরমাণু আছে। অ্যালুমিনিয়াম হচ্ছে একটা, নাইট্রোজেন 3টা, অক্সিজেন কি কয়টা 3 3 9। তাহলে এখানে টোটাল অ্যালুমিনিয়াম একটা, নাইট্রোজেন 3টা, অক্সিজেন 3 3 9। তাহলে 1 3 4 আর 9 কত 13। তাহলে এখানে আনসার হবে 13, 13 হচ্ছে আমার ভাইয়া আনসার। কোনটি রেডক্স বিক্রিয়া? তাহলে রেডক্স বিক্রিয়া কোনটা? এখানে হচ্ছে দহন হচ্ছে রেডক্স বিক্রিয়া, বাকি একটাও রেডক্স বিক্রিয়া না, না প্রশমন, না সমনীকরণ, না পলিমারকরণ। আমরা জানি কোন বিক্রিয়ার উপর চাপের কোনো প্রভাব নাই। চাপের প্রভাব কখন থাকে না? যখন আমরা দেখি কোন একটা রাসায়নিক বিক্রিয়া বা কোন একটা উভমুখী বিক্রিয়ায় বিক্রিয়কের মোল সংখ্যা এবং উৎপাদের মোল সংখ্যা সমান হয়, সেই বিক্রিয়ায় কোনো চাপের প্রভাব নাই। যেমন আমরা দেখতে পাচ্ছি বি নম্বর অপশনটা, বি নম্বরে দেখো এখানে বিক্রিয়কে, এখানে আছে 1 মোল, এখানে আছে 1 মোল, টোটাল কত মোল হইলো 2 মোল, এখানে আছে কত মোল 2 মোল। তাহলে এই রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়কে মোট 2 মোল আছে, উৎপাদেও মোট 2 মোল আছে, তার মানে এখানে কোনো চাপের প্রভাব আছে নাই। তাহলে এটাই হবে আমার আনসার। অ্যালডিহাইডের কার্যকরী মূলক কোনটা? অ্যালডিহাইড, অ্যালডিহাইড তো সিএইচও, তাই না? এই যে এটা সিএইচও, অ্যালডিহাইডকে চিনি কিভাবে? এই যে এটা দ্বারা, সিএইচও দ্বারা। অলরাইট, তাহলে অ্যালডিহাইডকে বেসিক্যালি আমরা চিনি এটা দ্বারা। তারপরে হচ্ছে অ্যালকাইল মূলকের যোজনী কত আছে? অ্যালকাইল মূলকটা কি আর না? অ্যালকাইল হচ্ছে আর, তাহলে আর এর দেখছো তুমি একটা হাত সবসময় কি থাকে? ফাঁকা থাকে। তার মানে যেহেতু তার একটা হাত ফাঁকা থাকে, তাহলে বুঝতে পারবা যে তার যোজনী হচ্ছে 1, তার বন্ড হচ্ছে একটা, তাহলে তার যোজনী কত হবে 1। অ্যালকাইল মূলক যেমন যে CH3, তারও দেখবে একটা হাত ফাঁকা, তার মানে তার যোজনী 1। CH3CH2, তারও দেখবে তার একটা হাত ফাঁকা, তার মানে তারও যোজনী 1। তারপর এটা হচ্ছে মিথাইল, নিচে এটা ইথাইল, তারপর হচ্ছে প্রোপাইল, CH3CH2, তারও একটা হাত ফাঁকা, তাহলে তারও যোজনী কত হবে 1 হবে। ওকে, তাহলে বেসিক্যালি তোমার হচ্ছে আমাদের লাস্ট হচ্ছে এমসিকিউ এটা, এই যশোর বোর্ড 2024 সালের অসম্পৃক্ত পরীক্ষায় কোনটি ব্যবহৃত হয়? অসম্পৃক্ত পরীক্ষায় মানে তুমি যদি কোন একটা অ্যালকিন, অ্যালকাইন, এটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এটা পরীক্ষার জন্য আমরা কোনটা ইউজ করি? এটা হচ্ছে ব্রোমিন, ব্রোমিন পরীক্ষা, এখানে ব্রোমিনের লাল বর্ণটা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। তাহলে এই ছিল ভাইয়া বেসিক্যালি আমাদের যশোর বোর্ডে 2024 সালের এমসিকিউ নিয়ে আলোচনা। তো পরবর্তীতে আমরা আরেকটি ভিডিওতে নতুন আরেকটি বোর্ড নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।